হলো, এবং ইসি তো আরো বেশি। সো এই আপনার আজকে যে আমি একটু জানতে চাই না, জাতীয় নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা কোন দলটি পাবে এটি আসলে আগে ভাগে এখনো বলা যাচ্ছে না। এটি আমার বাংলাদেশের অনেকগুলি নির্বাচনের মধ্যে এই নির্বাচনটাকে এই কারণে বিউটিফুল মনে হচ্ছে। আমরা এখনো জানি না আসলে সংখ্যাগরিষ্ঠতা কোন দলটি পাবে। একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, সেটি আমরা আশা করছি, সেটি হয়তো আমরা পাবো, কিন্তু এই নির্বাচন নিরাপদ হবে কিনা, এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা, সেটি নিয়ে নানা রকম আলোচনা চলছে। সরকারের সক্ষমতাও কি সেইগুলি নিয়েও আলোচনা থাকছে। ভোটাররা এইসব নিয়ে ভাবছেন কিনা, রাজনৈতিক দলগুলোর সাথে ভোটারদের সম্পর্কটার মাত্রাও কি, এগুলি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে রয়েছেন সাউথ এশিয়ার প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব মাসকাত হাসান। মাসকাত ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি পাকিস্তান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনার সময়ের জন্য এবং আপনার অংশগ্রহণের জন্য আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। আমাদের সাথে আরও থাকছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ডাক্তার তাজনুবা জাবিন, যিনি ভোটে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিলেন, লড়াই করবেনও বলছিলেন, নানা কারণে তিনি আর তা করেন নাই। ডাক্তার তাজনুবা জাবিন, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেই জন্য। আমি মাসকাত ভাই, আপনার কাছে একটু প্রথমে আসতে চাই। আপনি হ্যাঁ ভোটের পক্ষে সোচ্চার। আমি একটু আমার অবস্থান বলে রাখি যে আসলে আমিও মনে করি হ্যাঁ ভোট দেওয়া উচিত। আমি মনে করি যে হ্যাঁ ভোটের মাধ্যমে যে সংস্কারগুলি হবে সেইগুলির আমরা আশা করতে পারি। কিন্তু মাসকাত ভাই, আপনি না ভোটের পক্ষে যারা বলছেন তাদেরকে বলছেন গণভোটের নায়ের পক্ষে হচ্ছে ভারতীয় জোট। আপনি এইটা বলে এক ধরনের ট্যাগিং করছেন কিনা, আমি আপনার ফেসবুকের পাতা থেকে পড়ছি, আপনি লিখছেন, কোট করছি মাসকাত ভাইকে, ভারতের ডক্ট্রিন হচ্ছে ভারতের অভ্যন্তরে সংখ্যালঘুদের যেমন দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে, একইভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে যাবে তা নিয়ন্ত্রণ করে তা এখনকার সংখ্যাগরিষ্ঠ মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা। অর্থাৎ ভারতে চাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠদের শাসন, আর বাংলাদেশে চাচ্ছে সংখ্যালঘুদের শাসন। এই হচ্ছে ভারতীয় ডক্ট্রিন, এটা আপনি বলতে চাইছেন। কিন্তু আমরা কিন্তু দেখছি যে এই ব্যাপারটা আসলে একটা হিন্দু মুসলমান বিরোধের মধ্যে দিয়ে যাচ্ছে, ট্যাগিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আমরা আরও দেখছি ভারতের কোনো অসুবিধা কিন্তু নাই মাসকাত ভাই, আফগানিস্তানের তালেবান সরকারের সাথে অতি ভালোবাসা, আমি কি বলবো যে সবচেয়ে ভালো সম্পর্ক তালেবান সরকারের এখন ভারতের, বা একমাত্র ভালো সম্পর্ক এখন ভারতের। তো সেই ক্ষেত্রে আপনার এই বলাটা ট্যাগিং হচ্ছে কিনা, এই বলাটা আসলে হিন্দু মুসলমান বা মুসলমান হিন্দু ওইটাকে উস্কানো হচ্ছে কিনা মাসকাত ভাই? এখানে আসলে ভারতের মিডিয়ায় আমরা গত 17 মাসে যেটা দেখেছি, যে প্রথম থেকে বাংলাদেশের সংবিধান সংস্কার করা যাবে না, সংবিধানে কোনো পরিবর্তন আনা যাবে না, সংবিধান যেন আসমানি কিতাব, মানে আপনার 54 বছর আগের একটা সংবিধান, তাকে যুগোপযোগী করা যাবে না, বা তাকে এ সময়ের নাগরিকের উপযোগী করে তৈরি করা যাবে না, মানে ওইটাকে কেন যেন ধরে রাখতে হবে। তা নিয়ে দেখা গেল যে ভারতের যে ক্ষমতাসীন দল, তার কাছাকাছি যে মিডিয়া, তারপরে আপনার বুদ্ধিজীবী, এরা ক্রমাগত কথা বলতে থাকলেন। এবং এইভাবেই যখন গণভোটটা এলো, তখন তার মানে ভারতের সুস্পষ্ট অবস্থান ছিল ওই না ভোটের পক্ষে। এবং তার আমরা কিছু প্রতিধ্বনি বাংলাদেশের কিছু মিডিয়ার মধ্যে পেয়েছি, এবং বিশেষ করে আওয়ামী লীগকে তো আমরা দেখিয়েছি যে এই ব্যাপারে, মানে সবাই যাতে না ভোট দেয়, যাতে এই সংস্কার না হয় এবং কোনোভাবে যেন ওই সংবিধানটির সংস্কারের প্রশ্নটি না ওঠে, এই ব্যাপারগুলোতে তারা কথা বলতে থাকে। আপনি কার কথা বলছেন? ভারতীয় মিডিয়ার কথা? যারা একটা ভারতের ডক্ট্রিন বলতে কি ভারতীয় মিডিয়াকে আপনি বুঝাচ্ছেন? ভারতীয় মিডিয়া এবং আপনি বলতেছেন বাংলাদেশের কথা। কিন্তু আমি কিন্তু উল্টোটা দেখি। আমি দেখি জামায়াতে ইসলামী, এনসিপি তো হ্যার ভোট পক্ষে বলছেনই, বিএনপিও প্রকাশ্যে বলছে হ্যার বিপক্ষে বলা ছাড়া কিছু বলার নাই এখানে। এবং আমি এই পর্যন্ত একজনকেও দেখি নাই গণভোটে না ভোট দেন, সেটা বাংলাদেশের মিডিয়াতে যারা আমাদেরকে মিডিয়া ব্যক্তিত্ব বলি, আমরা বলি, কেউ এটা বলছেন। কিন্তু আপনি কাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলতে? ভারতীয় মিডিয়া তো সামথিং এলস, আওয়ামী লীগ তো আলাদা জিনিসই। আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। যারাই দেখা যাচ্ছে যে নানান রকম যুক্তিতর্ক নিয়ে আসার চেষ্টা করছেন, এবং আমার কাছে মনে হয়েছে যে ক্রমাগতভাবে হয় কি একটা প্রোপাগান্ডাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় যেভাবে। তো আমরা 17 মাসে লক্ষ্য করেছি যে প্রোপাগান্ডাটা ম্যানুফ্যাকচার করা হয় হচ্ছে ওই ইন্ডিয়ার গদি মিডিয়াতে, মানে যেগুলো মোদি সংশ্লিষ্ট মিডিয়া, আর তারপর ওগুলোকে সাবস্ট্যান্সিয়েট করার চেষ্টা
বা ওগুলোর সম্মতি উৎপাদনের চেষ্টাটা বাংলাদেশের অভ্যন্তর থেকে হয়। তো ওই যারা এই কাজটা করেন তাদেরকে লক্ষ্য করে বলেছি যে, এবং আমার মনে হয় যে এর মধ্যে অযৌক্তিক কিছু বা আমার মনে বিদ্বেষ খুঁজে পাবার কিছু নেই। এখানে ধর্মীয় কোনো বিষয়ও আনা হয়নি। ধর্মীয় বিদ্বেষের প্রশ্নটি যদি আসে তাহলে আমার মনে হয় যেটা আমরা 17 মাসে গদি মিডিয়াতেই দেখেছি। বাংলাদেশের অভ্যন্তরে মানে ধর্মীয় বিদ্বেষ আপনি ওভাবে দেখতে পাবেন। মাসুদ ভাই, গদি মিডিয়া বা মোদি মিডিয়া আমরা যেরকম করে বলি না কেন, আমি আপনাকে বুঝতে চাই, কারণ আপনি আমার জন্য গুরুত্বপূর্ণ। আপনি বলতেছেন যে ভারতের ডক্ট্রিন হচ্ছে ভারতের অভ্যন্তরে সংখ্যালঘুদের যেমন দ্বিতীয় শ্রেণী নাগরিক করে রাখা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যা গরিষ্ঠদের দ্বিতীয় শ্রেণী করে নাগরিক করার একটা ভারতীয় একটা প্রকল্প আছে। আমার কাছে কেন জানি মনে হয় এই কথাটা সমস্যাজনক এবং এই কথাটা কিছুটা যেন পপুলিস্ট বা অন্য জায়গা থেকে উৎসরিত। মানে এইটা নাকি আপনি এইটাই বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশে আসলেই যারা মুসলমান, তো 90% লোককে দ্বিতীয় শ্রেণী নাগরিক করে রাখা হচ্ছে, এটা হচ্ছে ভারতের ডক্ট্রিন? ব্যাপারটা হচ্ছে যে আমি তো আরো লেখার গভীরে গেলে দেখা যাবে যে একটি বাংলাদেশে তো একটি সুবিধাবাদী শ্রেণী গড়ে উঠেছে, যারা আপনার সেই ব্রিটিশ আমলের চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি সংস্কৃতির আদলে তৈরি হয়েছে, যারা কিন্তু জনবিচ্ছিন্ন আপনি লক্ষ্য করবেন। তো আমি বলতে চাচ্ছি যে ওই অংশটি কিন্তু আমরা দেখেছি যে ঘুরে ফিরে তাদের কাছে সার্বভৌমত্বকে সেই অর্থে গুরুত্বপূর্ণ আমাদের আওয়ামী লীগের 15 বছরে মনে হয়নি। এবং সেখানে ধরুন স্বামী স্ত্রীর সম্পর্ক, দিল্লিকে গিয়ে বলে এসেছি যে শেখ হাসিনাকে এই ক্ষমতায় রাখতে হবে, এবং এটার ব্যাপারে বুদ্ধিবৃত্তিক সমাজের যে এক ধরনের আমি বলবো অনুশীলিত নির্লিপ্ততা কিংবা তাকে গ্রহণ করা, এর মধ্যে দিয়ে মনে হয়েছে যে বাংলাদেশের যে ধরুন প্রান্তিক মানুষের যে চাওয়া, তার সঙ্গে এই মানুষগুলোর চাওয়া সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবং আপনি ধরুন বেঙ্গল রেনেসার বঙ্কিমচন্দ্রের মধ্যে যেরকম একটা দৃষ্টিভঙ্গি দেখতে পান যে উনি পূর্ব বাংলার মানুষকে বলছেন যে নিম্ন বর্গের মানুষ, একই রকম মনোভঙ্গি কিন্তু আপনি দেখতে পাবেন যে ঢাকায় ওইরকম ওই বেঙ্গল রেনেসার কপি পেস্ট এক ধরনের যে সংস্কৃতি চালু হয়েছে, সেখানে কোনো একজন মানুষ একটু ধর্মপ্রাণ হলে, তার একটু দাড়ি টুপি থাকলে, বা কোনো একটি মেয়ে হয়তো হিজাব পরলে, তাদের ব্যাপারে ওই রকম তুচ্ছ-তাচ্ছিল্যের দৃষ্টিভঙ্গি বা ওরা নিম্ন বর্গের। আমরা তো শেখ হাসিনাকেই, মানে ধর্মচর্চার প্রসঙ্গ যদি আনেন, শেখ হাসিনাকে আমরা যেই লেভেলে ধর্মচর্চা করতে দেখেছি, যেই লেভেলে উনি মডেল মসজিদ বানিয়েছেন, যেই লেভেলে উনি কওমি জননী হয়েছেন, যেই লেভেলে হেফাজতের একটা বক্তব্যকে কেন্দ্র করে 52টা বই পরিবর্তন করেছেন, সেই লেভেলে তো এখন পর্যন্ত জামাতে ইসলামী, হেফাজত ইসলামী কেউ পৌঁছায় নাই। তো মানে উনি তো এইটা সর্বোচ্চ চর্চা করেছেন। এইখানেই তো একটা সুবিধা যে আপনার কাছে যদি ধরুন কলকাতার প্রগতিশীলতার সনদ থাকে, তাহলে কিন্তু আপনি হেফাজতের সঙ্গে শোকরানা মেহফিল করলে বা হজ করার পর মাথায় কালো পট্টি বেঁধে এসে নির্বাচনী প্রচারণা করলেও আপনি প্রগতিশীল থেকে যেতে পারছেন। কিন্তু শিফন শাড়ি পরে নিজের কোনো স্টাইলকে কম্প্রোমাইজ না করে খালেদা জিয়া একটা জীবন যাপন করলেন, কিন্তু তিনি যেহেতু ওই প্রগতিশীলদের কাছে সনদ নিতে যেতে চাননি, তাকে সব সময় আপনি দেখবেন যে উগ্র ইসলামপন্থী বলে তকমা দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো তো আমাদের সামনে। আমি দুইটা জিনিস শুধু আপনাকে স্মরণ করা দিতে চাই। একটা জিনিস হচ্ছে যে বেগম জিয়া ইন্ডিয়াতে যে ধরনের সংবর্ধনা পেয়েছেন, জিয়াউর রহমান প্রয়াত রাষ্ট্রপতি উনি ইন্ডিয়াতে যে ধরনের সম্বর্ধনা পেয়েছেন, সেটি কাউকে, মানে সেই লেভেলের সম্বর্ধনা এখন পর্যন্ত কাউকে টাচ করতে আমি দেখি নাই। বেগম জিয়ার সাথেই শুধু না, গোলাম আজম জামাত ইসলামীর যে সাবেক আমির, তার ছেলে ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন। আমরা দেখেছি যে বর্তমান আমির ইন্ডিয়ার সাথে বৈঠক করেছেন, সেই কথাও আবার বলেন নাই। এখন প্রগতিশীলতার পরে আবার স্বীকার করেছেন যে বলেছেন যে আমাকে ওরা বলতে মানা করছিল। বলতে মানা না করলে, আমারে কোনো কিছু বলতে মানা না করলে এটা আমি করব, যদি আমার এটা পছন্দ না হয়। এখন প্রগতিশীলতার সার্টিফিকেট শুধু আওয়ামী লীগের আছে, জামাতের নাই, বিএনপির নাই, এটা আপনি কি করে বুঝলেন মাসকাত ভাই? ওদেরও তো থাকতে পারে। ওদের প্রগতিশীলতার সার্টিফিকেট যে নাই সেটা আপনার আমাকে জিজ্ঞেস করতে হবে? আপনি তো জানেনই যে মানে এখানে বাংলাদেশে ধরেই নেওয়া হয় যে শোকরানা মেহফিলে গেলেও আওয়ামী লীগ প্রগতিশীল, আপনার ইলেকশন ক্যাম্পেইন মাথায় টুপি পরে করলেও আওয়ামী লীগ থেকে যায় প্রগতিশীল। জানেন যে প্রগতিশীলতার এই কনসেন্ট ম্যানুফ্যাকচারিং ও কিভাবে হয় আর কি। সুতরাং আমার মনে হয় যে এই আলোচনা আমার আপনাকে কনভিন্স করার কিছু নাই, আপনি এতদিন দেখেছেন, সেইভাবে
বুঝতে পারবেন যে কিভাবে তকমা দেয়া হয়েছে, বরং বারবার বিএনপি জামাতকে। বিএনপি তো কিছুদিন হলো অ্যাপেল অফ দেয়ার আই হয়ে গেল, তাই না? এখন কিছুদিন ধরে খুব ভালো লাগছে বিএনপিকে, এটাও আমার ধারণা ক্ষণস্থায়ী। এতে আমি কোনো পার্থক্য দেখি না। যাই হোক, সেটা আরেকটা তর্ক, আপনার সাথে পরবর্তী প্রসঙ্গের মধ্যে থেকে আমি এটা আসবো। কারণ জামায়াতের আমিরের সাথে আওয়ামী লীগের ভারতীয় কূটনীতিবিদদের আলাপের কথা ওদের সাজেশন মতো উনি এটা গোপন রাখতে পারেন, ওনার কোনো অসুবিধা হয় না। হাওয়েভার, আমি একটু আসবো আপনার কাছে, আমি একটু ডক্টর জাবিনের কাছে আসি। ডক্টর জাবিন, আপনি এনসিপি ছাড়ার পরে দাবি করেছেন আপনাকে রাজনৈতিকভাবে চুপ থাকতে বলা হয়েছে, কিন্তু আপনি তো আসলে চুপ নাই। চুপ থাকার হুঁশিয়ারি কারা দিয়েছিল আপনাকে? কেন চুপ না আমি বলতেছি যে আপনাকে আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি, এখন যারা আপনাকে হুঁশিয়ারি দিয়েছিল বলে আপনি বলছেন তাদের বিষয়ে আইনের আশ্রয় নিয়েছেন কিনা, আপনি যে চুপ থাকছেন না বিষয়টি হুমকি তারা কিভাবে নিয়েছেন? ধন্যবাদ খালেদ ভাই। আমার মনে হয় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমার লিখাতে ছিল যে চুপ থাকতে বলা হয়েছিল, এটা আসলে ওয়েলউইশাররা বেশি বলেছে, সাবধান করেছে যে বেশি কথা বললে অ্যাটাক হবে। এতদিন একটা দলের অধীনে ছিলা, কেউ কিছু বলে নাই, কিন্তু এখন তুমি একা। সো এখন যদি সমালোচনা করো বা বেশি বাড়াবাড়ি করো, বেশি বলো, তাহলে চলতে ফিরতে সমস্যা হতে পারে। এই ধরনের সতর্ক বার্তা ছিল, যেটা আসলে আইনের আশ্রয় নেওয়ার মতো পর্যায়ের না। দ্বিতীয়ত হচ্ছে চুপ থাকার মানুষ না। আমার কাছে মনে হয় যে মানে চুপ, যেতটুকু কথা বলেছি বা বলবো বা এখন বলি, এটা আসলে কোনো ধরনের বিদ্বেষ থেকে না বা কোনো ধরনের ব্যক্তি আক্রমণ থেকে না। এই সমালোচনাগুলো, এই কথাগুলা দেশের স্বার্থে আমার কাছে মনে হয় যে কবরে যাওয়ার আগ পর্যন্ত বলতে থাকবো। এখন আর এই পর্যায়ে এসে আর চুপ থাকার মতো অপশন আর কি আমার নাই, বা আমার লাইফে আমার মনে হয় না আমার আছে। মানে আপনি বলছেন যে আপনার ওয়েলউইশাররাই আপনাকে চুপ থাকতে বলেছিলেন, মানে হ্যাঁ, মানে এরকম না যে কোনো হুমকি বা এরকম কিছু না। আপনার সাবেক যে দল ন্যাশনাল মানে এনসিপি থেকে আপনাকে কেউ চুপ থাকতে বলে নাই, বা এরা বলেন নাই যে আপনি চুপ থাকতে? না না, না একেবারেই না। এবং এই প্রসঙ্গে আমি বলি, তাদেরকে আমি ছেড়ে এসেছি, যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আমার কাছে আছে ছেড়ে আসার। কিন্তু আমার মনে হয় না যে আমি বা আমার প্রতি তারা কোনো ধরনের বিদ্বেষ রাখবে, আদার দেন রাজনৈতিক সমালোচনা বা রাজনৈতিক তর্ক ছাড়া। কারণ এটা আমার প্রথম সংগঠন ছিল, তাদের প্রত্যেকের সাথেই আমার খুব ভালো সম্পর্ক। আমি তাদের এইজ গ্রুপ থেকে একটু বড় ছিলাম, সো বড় আপু হিসেবে তারা আমাকে যথেষ্ট শ্রদ্ধা করত ব্যক্তিগত পর্যায়ে। সো ওরকম কোনো বিদ্বেষ আমি এখন পর্যন্ত, 28 ডিসেম্বর আমি পদত্যাগ করেছি, এখন পর্যন্ত আমি কোনো কিছু পাইনি। এবং আমার কাছে মনে হয় ভবিষ্যতেও সেটা রাজনৈতিক সমালোচনা, রাজনৈতিক যুক্তিতর্ক পর্যন্ত থাকবে, এই সীমা কখনো লঙ্ঘন করবে না। একটি বিষয় নিয়ে আপনি অনেকবার বলেছেন, এই যে জুলাই আন্দোলন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে নারীদের স্পষ্ট অংশগ্রহণ করেছিল, কিন্তু নারীদের যেটা ক্ষমতায়ন, সেই ক্ষমতায়নের ক্ষেত্রে আসলে খুব বেশি অংশগ্রহণ আপনি দেখতে পান না। এখন পর্যন্ত আপনি যা দেখছেন, আমি মানে জামায়াতের আমিরের কথা বলতে চেয়েছিলাম বা বলতে চাই এখনও, জামায়াতের আমির একটা সাক্ষাৎকারে বলেছেন যে আসলে নারীদের পক্ষে প্রধানমন্ত্রী বা দলের প্রধান হওয়ার কোনো সুযোগ তিনি দেখেন না, সেটি নানা কারণেই দেখেন না। তো ওই ব্যাপারগুলি আপনি আসলে কীভাবে দেখেন, যে মানে ইজ ইট ওকে, ওর মানে আপনারা এটা মনে করেন কিনা যে এটা ঠিকই আছে, প্রস্তুত হোক, তারপরে এটার মধ্যে চলুক, এইটা আপনি একটু বলবেন? জি, আপনি শেষ করেন, তারপর আমি বলি। না, ওনার যে বক্তব্য উনি দিয়েছেন 25 মিনিটের, এই বক্তব্য বা জামাতের নারী বিষয়ে জামাতের অবস্থান, তাদের আদর্শ, এগুলো সবকিছু আমাদের জানা। এটা নতুন কিছু না, এমন না যে এটা উনি গতকাল নতুন বলেছেন। এটা ওনারা যা বলেন এটা ওনারা করেও দেখাচ্ছেন, এবং এটাই হবে, এটাই তাদের, এটা স্টাবলিশ। এবং আমার কাছে যেই বক্তব্যটা আসলে গত কয়েক সপ্তাহ বা নির্বাচনের গত জানুয়ারি ডিসেম্বরের পর আমার কাছে যে জিনিসটা আলাদা করে মনে হয়েছে, এবং গতকালে ওনার বক্তব্যটা দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা সবাই মনে হচ্ছে এই নারী ইস্যুটাতে জামায়াত ইসলামের প্রতি টানেল ভিশন হয়ে গেছে। আমরা জানি জামায়াত ইসলামে নারী নেতৃত্বের অবস্থান কি, এটা আমরা সবাই জানি, এখানে নতুন করে বলার কিছুই নাই। তারা যে 10 কোটি মানুষকে না গুনেই তাদের রাজনীতিটা করে, এটা একদম পরিষ্কার। এবং প্রত্যেকটা ইসলামী দলে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাল করিম সাহেব বলেছেন, মানে জামাতকে অ্যাটাক করেছেন
ছিলেন যে উনি বেপর্দা নারীদের সাথে সংবাদ সম্মেলন করেন। হুম। তো ওনাদের মধ্যে এই ব্যাপারটা বা এই ইস্যুটা এই ইসলামপন্থী দলগুলোর মধ্যে একদম পরিষ্কার, এবং এটা নিয়ে আসলে আলোচনা করার থেকেও আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়, সামনের নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে প্রগতিশীলদের রিপ্রেজেন্টেটিভ যে ব্যালট বক্সটা বিএনপি, সেখানে নারীদের কি অবস্থান। মানে ব্যাপারটা এমন হচ্ছে কিনা যে আমরা পুরো দোষটা জামাত ইসলামের দিকে শিফট করে, পুরো মনোযোগটা সেখানে শিফট করে আমরা এদেরকে অদেখা করছি কিনা। কারণ আপনি দেখেন 51টা দলের মধ্যে 31টা দলের মধ্যে কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয় নাই, এবং বিএনপি এত পুরনো একটা দল হয়ে গতকাল একটা ওনারা মাত্র 3% অ্যারাউন্ড 3% তারা নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে। সেটার থেকে বড় কথা, গতকাল একটা গোল টেবিলে এই রাজনীতিতে নারী নেতৃত্ব সংকট ও সম্ভাবনা শীর্ষক একটা গোল টেবিলে বিএনপির যে স্থায়ী কমিটির একমাত্র নারী সদস্য সেলিমা আপা বলছিলেন, অনেক বক্তব্য উনি বললেন, বলার পর উনি বললেন যে ওনার জীবনের একটা দুঃখ রয়ে যাবে যে উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেন না। আরেকজন উপস্থিত নারী নেত্রী বললেন কোট আনকোট যে আমাদের যে কয়জন 10 জন নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে পুরুষ কোটায়, হয় তার স্বামীর কোটায় অথবা তার বাবার কোটায় বা তার পরিবারের কারণ। তাহলে আপনি দেখেন, আপনি যদি কন্টিনিউয়াসলি ইসলামপন্থী দলগুলোর নারীর বিষয়ে কি অবস্থান, এটাতে আমরা যদি সবাই এটার অ্যাম্বাসেডর হয়ে যাই, এই আলোচনার শুভেচ্ছা দূত হয়ে যায়, তাহলে আরেকজন কিন্তু ফ্রি পাস পাচ্ছে, তাদের দিকে কিন্তু আমাদের কোনো মনোযোগ নাই। সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু আপনিও ডয়েচে ভেলেতে ছিলেন এবং আমিও ডয়েচে ভেলেতে ছিলাম। আমার ধারণা আর্কাইভ আপনার কিছুটা হলেও চোখে পড়ে থাকতে পারে। 2002 থেকে 2007 পর্যন্ত আমার মনে হয় যে আমি বিএনপি জামাতের শাসন আমলের প্রতিটি সমস্যাকে অনুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি, এবং সে সময় আমার লেখা উপন্যাসেও দেখা যাচ্ছে যে ওই সময়ের বিএনপি এবং জামাত শাসনের এবং ওই সময়ের 9/11 পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা, সেইখানে ইসলামী জঙ্গিবাদের যে উত্থান, তার সমালোচনা। কাজেই আমার কাছে মনে হয় যে এক একটা সময় এক এক রকম ভাবে এক একটি বিষয়কে সমালোচনার সামনে এনে দেয়। 2014 সালে আমার কাছে মনে হয়েছে যে মানে অনেক ইসলাম পন্থার সমালোচনা হয়েছে। এখন ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশে যখন বিজেপি ক্ষমতায় এলেও, এবং সেখান থেকে আমরা যখন একটি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি, এবং তারা যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে, তখন স্বাভাবিকভাবেই আমি সমালোচনা করেছি মানে এই আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ সমর্থক কিছু বামপন্থী, সবাই না, আমার বন্ধু বান্ধবরা অনেকে আছেন বামপন্থা যারা জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছিলেন। কাজে এই অভিযোগটা আমার মনে হয় যে আমার ব্যাপারে খুব একটা সমীচীন হবে না। তো একটা বিষয় আমি এখানে আরেকবার স্পষ্ট করি, সেটা হচ্ছে যে যেহেতু জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী তরুণ তরুণীরা এরা আমাদেরকে জীবন মৃত অবস্থা থেকে মুক্তি দিয়েছে, জীবনে ফিরিয়ে এনেছে, তাই এরা যে রাজনৈতিক দলেই থাকুক, সারা জীবন এদের প্রতি আমার একটি কৃতজ্ঞতা এবং স্নেহ থাকবে। সেটা সেটা শর্তহীন। এবং যেহেতু এই জুলাই বিপ্লবের ম্যান্ডেটে অন্তর্বর্তীকালীন সরকারটি দায়িত্বে এসেছে, এবং এটি যেহেতু কোনো রাজনৈতিক সরকার না, এবং এর যেহেতু কোনো অতীত অভিজ্ঞতা নেই রাষ্ট্র পরিচালনা করা, তাই তার অনেক ব্যর্থতা এবং শৈথিল্যের সমালোচনা আমি করিনি। কারণ আমার মনে হয়েছে যে এই সরকারটিকে প্রতিদিন এর ছিদ্রান্বেষণ করার জন্য দেশে বিদেশে অনেক বিশেষজ্ঞ সক্রিয় ছিলেন প্রথম থেকে। সে কারণে এই সময়টাতে আমাকে একটু প্রথম থেকে, হ্যাঁ, এই কারণ প্রথম থেকে না, পরের দিন থেকে, মানে 6 আগস্ট থেকেই তো আগেই ভালো ছিলাম, মানে শুরু হয়ে গেছে আর কি, মনটা ভালো লাগছে না। মানে ঘটনা হয়েছে যে আমি এই জায়গায় একটু আপনি কি এটা শেষ করবেন কিনা, আমি একটু ডক্টর জামিল, আমি এই জায়গাটা শেষ করতে চাচ্ছি যে আনিস আলমগীরের আমার আসলে 12 তারিখে জি। আমার একটা বোঝা নেমে যাবে কাঁধ থেকে। 12 তারিখের পরে যেই রাষ্ট্র ক্ষমতায় আসবে তার ভুল ত্রুটির সমালোচনা আবার আগের মতো শুরু করব। অর্থাৎ গণতান্ত্রিক সংস্কৃতিতে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে সে সবসময় জবাবদিহির মুখে পড়বে।
Okay. সেখানে আমার রোল একই থাকবে। আমি আমি দুইটা জিনিস একটু ভাগ করে আপনাকে জিজ্ঞেস করতে চাই। একটা ভাগ হচ্ছে যে আপনি যাদেরকে বলছেন যে জীবনমৃত অবস্থায় আমরা ফিরে এসেছি, তারা যখন সরকারের সমালোচনা করে তখন আপনি কোন পক্ষ নেন? তারা যখন সরকার, তখনও আমি সরকারের সমালোচনা করি না, যেহেতু এটা জুলাই ম্যান্ডেটের, এবং আমি জানি যে এরা তো কেউ সরকার পরিচালনা করেনি, কাজেই না, এদের কাছ থেকে আপনি বেশি প্রত্যাশা করলে তো হবে না। মানে আমি তাদেরকে স্নেহ করি জন্য তাদের প্রতিটি বিষয়ে যে আবার সহমত হতে হবে তা না, আমি ওই ব্যাপারে নীরব থাকি। এই সময়টাতে আমি এভাবেই কাটিয়েছি যে যারা যারা জুলাইয়ের যারা যে তরুণ যারা তরুণীরা তাদেরকে। ওকে, সেকেন্ড ভাগ, হ্যাঁ। যারা সরকার পরিচালনা করে বা আগে করার অভিজ্ঞতা আছে, তারা কি দক্ষভাবে গভর্নমেন্ট পরিচালনা করছে? এইটা আমাদের অভিজ্ঞতা। আওয়ামী লীগ তো তাহলে সবচেয়ে অভিজ্ঞ লোক, 15 বছর সরকার পরিচালনা করছে, কিন্তু যত দিন গেছে তারা তত করেনি, তারা খারাপ কিন্তু হয়েছে। তাদের যত যেটা, দিন গেছে তারা তাদের তত কিন্তু খারাপ আপনি হয়েছে। একটা রাজনৈতিক দল থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে অন্তত আপনার একটি রাজনৈতিক দল থাকে, তার কর্মীরা থাকে, তৃণমূল পর্যায়ে কিছু সামাজিক সমস্যা সমাধানের জন্য। আমি বলছি না যে হেলমেট পরে সেখানে গিয়ে হাতুড়ি হাতে নেমে যাওয়ার কথা। মানে আপনি দেখবেন যে আমাদের গ্রামের পরিবেশ তো ঢাকার মতো এরকম না, কিন্তু সেখানে কিন্তু একটা সামাজিক বন্ধনের মধ্যে মানুষ থাকে, সে যে রাজনৈতিক দলেরই হোক। তো সেখানে একটা রাজনৈতিক দল থাকলে ক্রাইসিস ম্যানেজমেন্টে আপনার সুবিধা হয়। কিন্তু যখন একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তখন একমাত্র প্রশাসনিক কর্মকর্তা ছাড়া আর কেউ নাই ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য। না, সে কারণেই আমার মনে হয় যে আমি এদেরকে- আমার মনে হয় মাসকাত ভাই, আপনি আপনার কথাটা একটু ভেবে দেখবেন। যখন একটা রাজনৈতিক দল থাকে, সেই রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট অনেক দুর্বৃত্তও থাকে এবং তারা সরকার পরিচালনার কাজটা অনেক কঠিন করে দেয়। তারা এরকম করে বলে যে আমরা এখন মাঠে রাজনীতি করি, আমাদের তো এইটা করতেই হবে, চাঁদাবাজি করতেই হবে। তারা অনেক সময় অসহায় হয়। এই সরকারের কিন্তু এরকম কোনো ব্যাগেজ ছিল না, মাথার উপর কোনো এরকম বোঝা ছিল না। সরকার করতে পারতো, কিন্তু আপনি সরকারকে একটা ক্লিন চিট দিয়েই না, আর রাখেন। আমার কাছে মনে হচ্ছে এই সরকারকে আপনার অতসী কাঁচের নিচে ফেলে তার তার ব্যর্থতাকে অনেক বড় করে দেখানো হচ্ছে। এটা আপনাকে একটু আমাকে 1 মিনিট সময় দেন। এইটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে যেই দায়িত্বে আসুক, সেটা বিএনপি একা হোক, বিএনপি জামাত হোক, আপনি 6 মাসের মধ্যে ওই সরকারকে ব্যর্থ প্রমাণ করার মতন একটা প্রচারণা ইউনিট আওয়ামী লীগের রয়েছে, কালচারাল উইং যেটাকে বলে। তো সেই কালচারাল উইংটা তো, তারা তো দক্ষ, তারা তো জানে একটা সরকারকে কিভাবে 6 মাসের মধ্যে জনগণের কাছে তাকে অজনপ্রিয় করে তোলা যায়। সেইটা তার সর্বশক্তি দিয়ে কাজ করেছে 5 অগস্ট সন্ধ্যা থেকে। সুতরাং মানে মাসকাত ভাই, আমি আপনার কাছে আবার পরে আসবো। আমার কাছে মনে হইতেছে যে ওই বাতাসে বেসামাল করে সলিলে ডুবায়, মাঝির যেন অপরাধ নাই, শওকত ওসমানের সেই বিখ্যাত লাইনগুলি আপনার মুখে শুনতে পাচ্ছি আমি, যে মানে আওয়ামী লীগ চেয়েছে, আওয়ামী লীগ প্রচার করেছে। কিন্তু আপনি যদি আসলে মানে আমার ধারণা যে আপনি 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 অনেক অনেক বিষয়ে আপনি অনেক নিবিড় বিশ্লেষক, আপনি নিশ্চয়ই এটা আবার দেখবেন। আমি আপনার কাছে আসবো আবার। ডক্টর জাবিন, আপনার কাছে একই জিনিস মনে হয় কিনা যেটা মাসকাত ভাইয়ের মনে হচ্ছে, যেহেতু জুলাই আন্দোলন, বিপ্লব, গণ অভ্যুত্থান, সেগুলি নেতৃত্ব দেওয়ার জন্য, নেতৃত্বের মাধ্যমে যেই সরকার ক্ষমতায় আসছে সেই সরকারকে আমরা বেশি সমালোচনা করছি। কেন আমি আপনাকে এই প্রশ্ন করছি? আপনি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যে আপনি কনভিন্সিং যে আপনি নির্বাচন সুষ্ঠু হবে, আপনি সরকার ও নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে পারছেন না, এই নির্বাচন ঘিরে নিরাপত্তা লেভেল প্লেইং ফিল্ডও আপনার কাছে ভালো মনে হচ্ছে না। অন্য সব কিছু যদি আমি বাদ দিই, নির্বাচনের প্রসঙ্গও যদি আমি বলি, এই সরকারের প্রতি মাসকাত ভাইয়ের যেরকম আস্থা, সেই আস্থা আপনার কেন নাই বা আছে কিনা? আর আরেকটা জিনিস, আমি আরেকটা মতামত একটু পড়তে চাই। ওয়ার আর ইউ E9P, উনি বলছেন দিন দিন আপনি কি খারাপ সাংবাদিক হয়ে যাচ্ছেন নাকি? আপনি মনে হয় গণতন্ত্র চান, খিলাফত চান না। ঠিক আছে, এটা ডক্টর জাবিন আপনি যদি বল। মাসকাত ভাই আমার অনেক পছন্দের একজন মানুষ, এবং ওনার পর্যালোচনা বা ওনার মতো জ্ঞান দিয়ে আমি হয়তো দেখি না, কিন্তু আমি যতটুকু দেখেছি গত 1.5 বছরে আমার এই নির্বাচন কমিশন, আমি যেটা বলছিলাম, আসলে আমার আস্থা নাই। কারণ আপনি এই নির্বাচন কমিশনকে আমি বিগত 3টা নির্বাচন কমিশন থেকে আমি আলাদা করতে পারি না। এবং এই অন্তর্বর্তী সরকারের সমালোচনা যতটুকু করি সেটা প্রাপ্য, এমন না যে আমরা খুব বাড়ায়, আমি অন্তত বাড়ায় বলি না, যতটুকু করছে তার থেকেও মনে হয় অনেক কম, এবং অনেক পরে গিয়ে আমি
সম্ভবত সমালোচনা শুরু করেছি। কারণ এই নির্বাচন কমিশনের নিয়োগ এবং সবচেয়ে বড় যে কথাটা আমি বলবো যে এই নির্বাচন কমিশনের আপনার জবাবদিহিতা নাই। আমরা এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে, এতগুলো মানুষের জীবনের পরে আমরা যে নির্বাচনটা পেতে যাচ্ছি, নিঃসন্দেহে আমরা যেরকম অনুষ্ঠানের আগে বা শুরুতে বলছিলাম যে এবার নির্বাচনটা খুবই কম্পিটিটিভ এবং খুবই প্রাণবন্ত, অনেক মানুষ এবার ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, সব ঠিক আছে, মানে আসলেই এই নির্বাচনটা প্রাণবন্ত হতে যাচ্ছে। কিন্তু নির্বাচনটা ইসি কতটুকু সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে, এবং এই সরকার বিশেষ করে 2টা ভোট আছে এবার কিন্তু স্পেশাল একটা মুহূর্ত বা সময়, তারা এটাকে কিভাবে ম্যানেজ করবে? তারা কিন্তু এরকম সিমটম, মানে কনভিন্সিং সিমটম কিন্তু দেখায় নাই। শেরপুরে যে ঘটনাটা হলো, এই ঘটনায় এক পক্ষ দায় দিয়ে কিন্তু সেই ওসি ইউনোকে প্রত্যাহার করলো প্রশাসন। তাহলে সামান্য একটা সভাতে যদি চেয়ারে মারামারি লেগে একজন নিহত হন, সেক্ষেত্রে পুরো নির্বাচনটা, বিশেষ করে 17 বছরের পরে যে নির্বাচন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে যে কেউ ক্ষমতায় মানে জিততে চাইবে ভোটে, সো তারা সেই ভোট কেন্দ্রগুলো কিভাবে সামলাবে, ভোটারদেরকে কিভাবে সামলাবে, সময়টা কিভাবে সামাল দিবে, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা, এটার জন্য জাবিন, বাংলাদেশে যেই সময় ইলেকশনটা এরকম একতরফা ইলেকশন না হয়েছে, মানে 2014 সালে তো 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, 2018 সালে আমরা একটা অন্যরকম নির্বাচন দেখছি যেখানে মধ্যে রাতের ভোট দিনের ভোট আমরা যাই বলি, ঘটনা যেটা হয়েছে 35,000 আওয়ামী লীগের বিপক্ষে যারা 35,000 ভোটের পোলিং এজেন্ট ছিল তাদেরকে আসলে 32,000 বা 33,000-এর বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছিল। 2024 সালের ইলেকশন আমি নিজেই ওখানে আবারও উপস্থিত থেকে দেখেছি যে আসলে এটার ভোটের ব্যাপারে কোনো উৎসাহ ছিল না, সেটা একটা অন্য জিনিস। কিন্তু এর আগের নির্বাচনগুলিতে আমরা কিন্তু নির্বাচনকালে সহিংসতা যেরকম দেখেছি, এবারেও কি আপনি একই রকম সহিংসতা দেখছেন, নাকি যেই আতশকাচের কথা মাসকত ভাই বলতেছিলেন যে আমরা এই সরকারকে সমালোচনা করার জন্য খুব মুখিয়ে আছি, কিছু হইলেই দোষ ধরার জন্য তালে আছি, সেটা করতেছি? না, খুব বেশি আমার মনে হয় না যে মানে বাড়ায় তাদের সমালোচনা করা হচ্ছে সরকারের। আমার মতে যে যতটুকু দেখা যাচ্ছে, যতটুকু ব্যর্থতা দেখা যাচ্ছে, ততটুকু সমালোচনাই হচ্ছে। আপনি এই হাদির মৃত্যুকে যখন নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার যখন বিচ্ছিন্ন ঘটনা বলে, আপনি কিন্তু সেখান থেকে তাদের একটা মনোভাব বুঝতে পারেন। আর এটা এইবারের সরকারের উপর কিন্তু, যদিও বলে অনেক ভাগ সরকারের ভিতরে, কিন্তু 2টা বড় দলেরই কিন্তু প্রভাব আছে এবং কন্ট্রোল করছে। এটা একদম অনেকটা প্রকাশ্যে বের হয়ে যায় যখন যে দিকটা ভারী হয়, প্রভাবের মাত্রা ভারী হয়, তখন ওই ঘটনা বা ওই প্রসঙ্গটা ওই দিকে হেলে পড়ে। সো এখান থেকে একটু বলেন যে আপনি যে বললেন যে হাদির মৃত্যু নিয়ে নির্বাচন কমিশন বলেছে যে এটা বিচ্ছিন্ন ঘটনা, কি বলা উচিত ছিল আসলে বলেন তো আমাকে একটু, কি বলবে? বিচ্ছিন্ন বলবে যে এটা একটা অর্গানাইজড ক্রাইম? বিচ্ছিন্ন ঘটনা মানে এটা একটা অগুরুত্বপূর্ণ হয়েছে না, বিচ্ছিন্ন মানে অগুরুত্বপূর্ণ না। মৃত্যু আমি একটু শেষ করি। অবশ্যই অবশ্যই না খালেদ ভাই, আপনি ওনার ভিডিওটা আপনি আবার দেখবেন। দেখছি, আমার কাছে মনে হয় না যে গুরুত্ব কম দিচ্ছেন। এটা হয়তো আপনার কাছে মনে হয়েছে, আমার কাছে কখনোই মনে হয় নাই। না, আমার কাছে মনে হয় নাই। এবং উনি হাদির মৃত্যুটা এই গণ অভ্যুত্থানের পরে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, অবশ্যই বিশাল ব্যাপার। এবং এটার বিচার কখন হবে, আজকে 49 দিন সম্ভবত, তার এখন পর্যন্ত কোনো লক্ষণ নাই। এরকম একটা ঘটনাকে, এরকম একটা নৃশংস হত্যাকাণ্ডকে, দিনে দুপুরে এরকম একটা হত্যাকাণ্ডকে ঢাকার প্রাণকেন্দ্রে একজন রাষ্ট্রীয় মানে দায়িত্বে থাকা একজন মানুষ কখনো বিচ্ছিন্ন ঘটনা বলতে পারে না। এবং এটা থেকে কিন্তু তার মনোভাবটা বোঝা যায়। আমি আরেকটা কথা বলি, আপনারা এই যে মানুষের কথা কিভাবে বলছে, আপনি দেখেন 17 বছরে হাসিনা যা করেছে না করেছে, তার মুখের কথা কিন্তু তার সবচেয়ে বড় শত্রু ছিল। যে কয়েকটা এলিমেন্ট হাসিনার সাম্রাজ্যকে ফেলতে পেরেছে, তার মধ্যে অন্যতম এলিমেন্ট ছিল তার মুখের ভাষা। এবং সেই 18ই জুলাই কিন্তু তার এই মুখের ভাষায় তার মানে ওই যে কফিনের শেষ পেরেকের মতো ছিল যখন সে রাজাকার ডেকেছে। তো আপনি কাকে কিভাবে অ্যাড্রেস করছেন, কি কথাটাকে কিভাবে বলছেন, এটা দিয়ে কিন্তু মানুষ এটা বুঝতে পারে। মানুষ তো মানে দুনিয়া আগাচ্ছে, মানুষও আগাচ্ছে, মানুষ তো আর সব দেখছে, দেখে এই প্রযুক্তির যুগে তো কোনো কিছু মানুষের থেকে অদেখা নাই। তাহলে উনি যখন এই কথাটা বলে, এবং শেরপুরের ঘটনাতে আজকে আমি ওদের সরকারের প্রেস ব্রিফিং দেখছিলাম, প্রেস উইং এর, তারা বলেছে যে এখানে অনেক মানুষ ছিল, ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি মানে ফেসে না যায়। এখানে বিএনপির পক্ষ থেকে বলছে প্রশাসনকে জানানো হয়েছিল। এবং সামান্য বসা নিয়ে
ওখানে বসা নিয়ে যখন এরকম হবে, এটুকু কন্ট্রোল করতে না পারে, এটা কিন্তু আপনাকে একটা মেসেজ দেয় ওকে, যে আমরা এই সরকারের কতটুকু ক্যাপাবিলিটি আছে আইন শৃঙ্খলা রক্ষা আমরা একটু করার জন্য। মাসকাত ভাইয়ের কাছে যাই। তবে আমি একটা ছোট 2 পয়সা দিয়ে রাখি এখানে, ডক্টর জাবিন, বাংলাদেশে কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল এবং চা গরম চা ঠান্ডা নিয়েও মানুষ মারা গেছে। সরকারের পক্ষে সবকিছু কি কন্ট্রোল করা সম্ভব কিনা সেটি একটি প্রশ্ন। আমি একটু মাসকাত ভাইয়ের কাছে আসি। মাসকাত ভাই, আমি কিন্তু ডক্টর জাবিনের স্পিরিটের সাথে একমত, বিশেষ করে হাদির মৃত্যু প্রসঙ্গে। আপনি এটা দেখবেন যে এটা কিন্তু প্রকাশ্য দিবালোকে ঘটেছে। আমাদের সরকার আমাদেরকে জানাচ্ছেন যে এটি আসলে সিসিটিভিতে কাভার্ড এটি ঘটনা, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত অনেক হাই জাম্প লং জাম্প দেখলেও আমরা প্রকৃত অপরাধী শনাক্ত করা, তাদের বিরুদ্ধে এটা প্রসিডিংসটা করা, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা এক ধরনের ব্যর্থতাই দেখতে পাচ্ছি। বিপরীতে যেটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ, যেটা হচ্ছে আপনি এটা যখন সিইও হিসেবে দেশ চালাবেন তখন যেটা একটু সহজ হয়, সেটা হচ্ছে যে আপনি তার ভাইকে চাকরি দিয়ে বিলাতে পাঠাবেন, আপনি হচ্ছে তাকে ফ্ল্যাট কিনে দিবেন, কম দামি ফ্ল্যাট, তো এগুলি করবেন আপনি। কিন্তু যেটা হচ্ছে বিচার করার বা কারা এটা করলো এটাকে সামনে আনার ক্ষেত্রে কিন্তু সরকারের মারাত্মক ব্যর্থতায় আমি দেখি। ইলেকশনের ক্ষেত্রে বসাকে কেন্দ্র করে মারামারির কথাও এটা বলছেন। এই ব্যাপারে যদি আপনি একটু মন্তব্য করতেন মাসকাত ভাই। ইলেকশনের ব্যাপারে কি নিয়ে? ইলেকশনে দুইটা দল কে কোথায় বসবে সেটা নিয়ে একজন মানুষ কালকে মারা গেছেন, জামাতে ইসলামের একজন কেন্দ্রীয় জামাতে ইসলামের একজন নেতা, যিনি হচ্ছে জেলা পর্যায়ের সর্বোচ্চ পদধারী একজন নেতা, মারা গেছেন কালকে। মানে তাকে মেরে ফেলা হয়েছে, আমরা যদি এরকম ভাবে বলি। তো সেইটাকে আসলে আপনি সরকারের ব্যর্থতা আপনি বলবেন না? এরকম ঘটনা তো সামনে আরও ঘটবে, অনিরাপদ ও জায়গায় তো এগুলি আরও ঘটবে। এবং ইলেকশন কমিশনের নির্লিপ্ততাও ডক্টর জাবিন সামনে আনছিলেন, তিনি বলছিলেন যে এগুলি বিচ্ছিন্ন ঘটনা বলে তারা পার পাচ্ছেন। প্রথম ব্যাপার হচ্ছে যে হাদির হত্যাকারী তো শনাক্ত হয়েছে, তার সহযোগীরা যারা তারাও গ্রেফতার হয়েছে। এখন হত্যাকারী দেশ থেকে পালিয়ে গেছে সেটাও তো ট্রেস করা হয়েছে। তো যেহেতু একটা সুবিধা আছে যে সমতল সীমান্ত প্রতিবেশী দেশে পালিয়ে যাওয়া যায় বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়ে বা হত্যাকাণ্ড ঘটিয়ে, সুতরাং ওই কারণে প্রধান আসামিকে তো গ্রেফতার করা সম্ভব হয়নি। এবং কিন্তু তার আত্মীয় স্বজনকে জেরা করে যেটা পাওয়া গেছে যে তারা তো কনফেশন দিয়েছে যে এবং তার টাকা লেনদেনের খবরাখবরও তো বেরিয়ে এসেছে। সুতরাং নামাজুল ভাই, যে ব্যাপারগুলি আমরা জানতে চাই যে ওসমান হাদির রাজনৈতিক ক্যাম্পেইনে যে লোকটা 7 দিন ধরে তার এত কাছে চলে আসতে পারলো, তার সম্পর্কে পুলিশ আমাদের এখনও কেন জানাচ্ছে না যে ওই লোকটা ওইখানে কিভাবে প্ল্যান্টেড হইলো, বা আমরা কি ওই লোকটাকে শনাক্ত করতে পারলাম? 14.5 ঘন্টা লাগছে তাকে ঢাকা থেকে বাইর হইতে। সিসি ক্যামেরার ফুটেজ আধা ঘন্টার মধ্যে আমাদের হাতে আসছে, পুলিশের হাতে আসছে। পুলিশের তরফ থেকে আমরা বিচিত্র কথা শুনছি যে ওই দিন শুক্রবার, ওই দিন অত ভালো কিছু হয় না। আমি এগুলো নিয়ে আরো বহুবার কথা বলছি, মানে এইটা অসম্ভব। কারণ হচ্ছে কি, আপনি যদি অ্যাকশন আমাদেরকে দেখাইতেন তাহলে তাজনুবার মতো যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তারা হয়তো নিরাপদ বোধ করতেন। সেই নিরাপত্তা তারা বোধ করছেন না আসলে। মানে এটা মনে হচ্ছে এটা ইজি, আপনি প্রকাশ্য দিবালোকে যাবেন, একজন মানুষকে গুলি করবেন, চলে যাবেন ভারতে। এই ক্ষেত্রে পুলিশের তো ব্যর্থতা রয়েছে এবং পুলিশ প্রতিষ্ঠান হিসেবে যে এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে, এবং সেটা থাকাও যে স্বাভাবিক। যেরকম রিক্রুটমেন্ট 17 বছর ধরে হয়েছে, সেখানে আপনি যে কি করে এত প্রফেশনালিজম প্রত্যাশা করছেন এবং সেখানে কেন হাদির হত্যাকারীর প্রতি সহানুভূতি থাকবে না, আমি সেটা বুঝতে পারছি না। মানে আমার ধারণা যে বাস্তবতাকে মাথায় রাখলে যেটা বুঝতে হবে যে এই পুলিশের কেউ কেউ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছে, কেউ কেউ এক ধরনের অনুশীলিত নির্লিপ্ততায় আছে এবং তারা এই রাজনৈতিক পট পরিবর্তনের অপেক্ষা করছে। আপনি যেটা বলেছেন যে তার পরিবারকে কেন অনুদান দিয়ে বা চাকরি দিয়ে, কেন বলি নাই, আমি বলছি হচ্ছে যে এটা ক্লাসিক লক্ষণ সিওরা যেভাবে দেশ চালান, যে ওই শ্রমিকদের কেউ মারা গেলে, কেউ কোনো কর্মচারী কোনো আহত হলে তাকে টাকা দিয়ে কম্পেনসেট করার, ওইটার ক্ষেত্রে সরকারের আগ্রহ আসে। আপনি আমাকে বলেন তো যে এই লক্ষণটা, এই যে ধরেন ওসমান হাদির ভাইকে দ্বিতীয় সচিব করে ইংল্যান্ডে পাঠানো, তাকে এগুলি করার চেয়ে এই বিচারটা দেখানোটা সরকারের গুরুত্বপূর্ণ ছিল কিনা? দুটোই তো যুগপৎ চলতে পারে না। মানে আপনি একটা শোক সন্তপ্ত পরিবারকে, শহীদ পরিবারকে সাহায্য করতে তো পারেন, এবং এটা তো দায়িত্ব আমাদের সবার, এটা তো রাষ্ট্রেরই দায়িত্ব। এটা যেখানে যেখানে পালন করা হয় না সেটাকেই আমি বরং সমালোচনা করব। দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে যে বিচার ব্যবস্থাটা সক্রিয়ভাবে চলতে থাকা, আর একটা হচ্ছে যে আপনি পরিবারকে চেষ্টা করা যে তাদেরকে
চলতে সাহায্য করা, যে হাদির অনুপস্থিতিতে যাতে তাদের জীবন যাপনটা একটু সহজ হয়। তো যাই হোক, এখন আমি এর পরের প্রসঙ্গটাতে আসি। এই যে ধরুন, এই প্রসঙ্গটাতে আসার আগে, পরের প্রসঙ্গটাতে আসার আগে আপনি যদি এইটা একটু বলে নিতেন যে গতবার আমাদের দর্শকরা বলছেন যে এটা আপনি বলেন নাই, যে আনিস আলমগীরের প্রসঙ্গে আপনার অবস্থানটা কি, যে সাংবাদিক আনিস আলমগীরের কি আসলে সন্ত্রাস বিরোধী মামলায় তার গ্রেফতার হওয়াটা ঠিক আছে, তার জামিন না হওয়াটা ঠিক আছে, এটা আপনি কি মনে করছেন? আমার কাছে, আমি মনে করি যে আনিস আলমগীর তার ভিন্ন মত প্রকাশ করেছেন, এবং ভিন্ন মত প্রকাশ করার অধিকার প্রত্যেক মানুষেরই রয়েছে, এবং তাকে এভাবে যে গ্রেফতার করে রাখা হয়েছে, কেন রাখা হয়েছে, তাহলে সেই কারণগুলো আমাদের সামনে উন্মুক্ত করা হোক। এটা যদি ধরুন মানে ভিন্ন মত দমনের মতো একটা দৃষ্টান্ত হয়, সেটা অবশ্যই খুব খারাপ একটা দৃষ্টান্ত হয়ে রইবে। এবং আনিস আলমগীর তো একজন সিনিয়র সাংবাদিক, তিনি এভাবে হেনস্থার শিকার হতে পারেন বলে আমার মনে হয় না। এবং হঠাৎ আনিস আলমগীরের বিরুদ্ধে এত যে অভিযোগ চলে আসলো, এবং সেটা সোশ্যাল মিডিয়া এবং টকশোতে তার সক্রিয়তার প্রেক্ষিতে আসলো, এবং খুব ডাকসাইটে নেতার সঙ্গে টকশোতে তর্কের পরে দেখা গেছে যে এরকম একটি ডোমিনো এফেক্ট এলো। সবকিছু মিলে আমি আসলে খুবই মানে এই ব্যাপারটি নিয়ে দুশ্চিন্তায় আছি যে আনিস আলমগীর কোনো অন্যায়ের শিকার হচ্ছেন কিনা, এবং হলে তাকে কিভাবে সেখান থেকে মুক্ত করা যায়। মাসুদ ভাই, আমাদের আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আপনি যেহেতু আপনি সরকারে কেউ না হলেও আপনি যেহেতু বলছেন যে সরকারকে আপনি আসলে মানে মানে অন্য সরকারের থেকে একটু প্লাস মার্ক দিতে চান, সেজন্য অনেকে প্রশ্ন করছেন যে দীপক দাস যে 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 ভদ্রলোককে পুড়িয়ে মারা হলো, তার পরিবার আসলে কি পেল, মানে এবং তার কি দোষ ছিল আসলে, মানে বাংলা নাম হওয়া ছাড়া আর কি। আপনি কি কিছু বলবেন? এই জায়গাটা হ্যাঁ, অবশ্যই এই পুরো পোস্টটা পড়লেই আপনি বুঝবেন যে এই কথাটা আমি সামগ্রিকভাবে বলি না, নিশ্চিতভাবে কয়েকজনকে বলেছি। এবং আপনারা দুইজনই এখানে আমার সাথে যারা আছেন অনেক অভিজ্ঞ আপনারা। আমি হয়তো জুলাই গণ অভ্যুত্থানকে দেখে বা লাস্ট 1 দশক দেখে আমি বিবেচনা করি, আপনারা পুরো সময়টা আমার থেকে দ্বিগুণ বেশি সময় দেখে আপনারা কম্পেয়ার করতে পারেন। কোনোভাবেই নতুন কারো, আমার পুরনো যা আছে এটা তো আছেই, এটা আমি তো এখানে তাদের সমালোচনা করে আমি টিকে থাকার জন্য আসি নাই, আমি নতুন কিছু অফার করতে আসছি। আপনি যখন আপনার নতুন ইশতেহার বলবেন, আপনি যখন আপনার নতুন সম্ভাবনার কথা বলবেন, আপনি দেশের জন্য কিভাবে পরিবর্তন করেন সেটা বলবেন, আপনি কখনো ওই একই ভাষায় বলতে পারেন না। আপনি যখন ভিকটিম, আপনি যখন মজলুম, আপনাকে সেটা জনগণের সাথে কানেক্ট করতে হবে। আপনি দেখেন এই আমার এই পোস্টটাতে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে আমি জুলাই গণ অভ্যুত্থানের যে প্রতিনিধি হবে এই নির্বাচনে, সে মানুষের সাথে কোন একটা গোষ্ঠীর হয়ে যাবে না। তার মুখের ভাষা, তার চাল চলন, তার ভাবভঙ্গি কখনো পুরনোকে আমাকে মনে করায় দিবে না। এবং আপনারা যারা জুলাই গণ অভ্যুত্থান দেখেছেন, এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে যারা এই আন্দোলন সফল করেছিল তারা বাসায় ফিরে গেছে, এবং তারা বাসায় ফিরে গিয়ে কিন্তু তারা দেখছে যে এরা কি করছে, আমাদের জন্য আমাদের কথাগুলো বলছে কিনা। তাহলে আমি যখন এদের কথা না বলে আমি ওই পুরনোদের কাছে আত্মসমর্পণ করব এবং পুরনোদের নিয়মে আমি ঢুকে যাব, তখন এখানে আসলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয় না। আমরা যারা ছাত্র ছিলাম না, আপনার কাছে কি মনে হয় যে, আমি একদম সরাসরি প্রশ্নটা করি, আপনার কাছে কি মনে হয় যে এই গাড়িটাতে চললে সবাই খারাপ ড্রাইভার হয়ে যাচ্ছে, এটা কি গাড়িটার দোষ নাকি এই গাড়িটার মানে মানে ড্রাইভারের দোষ? আমরা কি এটা কি কার দোষ দিব? যে আপনি বলছেন মানে এর চেয়ে বেশি কথা আর কিভাবে বলা সম্ভব, যে মানে কোন লেভেলের ধান্দাবাজি এবার নির্বাচনে অংশ নিচ্ছে? আপনি বলছেন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তো আছে, কিন্তু নীতি শিক্ষা মূল্যবোধ আদর্শে ঘোড়ার ডিম নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না এরা কি পরিমাণ অসহযোগ্য। ঘৃণা কামাইতে 1.5 যুগ লাগছে, বাকিদের এদের 1.5 বছরে ওই পর্যায়ে চলে গেছে। মানে স্পষ্ট কিন্তু আপনার প্রতিটা শব্দের মধ্যে কিন্তু এটা স্পষ্ট, আপনি কাদেরকে বলছেন, কেন বলছেন, কিভাবে বলছেন। এইটা কি আসলে যে স্টিয়ারিং সিটে বসছে বলে, মানে মানে যেহেতু তারা একটু ক্ষমতার স্বাদ পাচ্ছে বা ক্ষমতার কাছাকাছি চলে গেছে, সে ক্ষমতার ভিতরে ছিল সেই জন্য এটা এরকম হয়েছে, নাকি তারা ব্যক্তি মানুষ জন্য এরকম হয়েছে? কিসের জন্য? দুটোই দায়ী, কারণ এখানে সিস্টেম অনেক বড় দোষ আমি এটার দিব। কারণ হচ্ছে আপনি হঠাৎ করে আপনি আশা করতে পারেন না যে সবাই ফেরেশতা হয়ে যাবে এবং আমরা বাংলাদেশটা বেহেশত হয়ে গেছে, কখনোই না। এবং এই তরুণদেরকে যাতে কি বলে
মানে দাঁড়াতে না পারে, তারা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তারা যাতে আরেকটা থার্ড ফোর্স হতে না পারে, এই জন্য অনেকগুলো এলিমেন্ট এস্টাবলিশমেন্টে কাজ করেছে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যেসব যারা এটাতে গা ভাসিয়ে দিয়েছে, যারা এটাতে মিশে গেছে, তারাই দেখা যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে মানে এস্টাবলিশ করছে, সিস্টেমই তাদেরকে এস্টাবলিশ করছে যে দেখো ওরা তরুণ ছিল, ওরা কিন্তু এখন আমাদের সাথে, বা ওরা আমাদের মতোই কথা বলছে। এবং এখানে আপনি স্টিয়ারিং এ যে বসে আছে, এই সিস্টেমই কিন্তু ঠিক করে স্টিয়ারিং এ কাকে বসাবে, এটা আপনারা আমার থেকে আরো বেশি ভালো। স্টিয়ারিং এ কে বসবে এটাও কিন্তু এই সিস্টেমটাই ঠিক করে দেয়। এবং এই সিস্টেমটা তো পলিউটেড, এবং এটা আমরা আশা করেছিলাম যে জুলাইয়ের পরে যে শক্তিটা দাঁড়াবে, তারা এই স্টিয়ারিং ও বসবে না, এই পুরনো সিস্টেম এই গাড়িতেই উঠবে না, তারা তাদের নতুন ভাবে যদি হাঁটতে হয় হাঁটবে, গাড়িতে উঠবে না, হেঁটে আস্তে আস্তে সেই পথ পাড়ি দিবে। কিন্তু ওই ভুলটা ওখানে হয়ে গেছে যে গাড়িতে উঠে গেছে এবং ওই স্টিয়ারিং এও তারা ওই ভুল মানুষটাকে বসাতে পেরেছে। কালকে একজনকে বলতে শুনলাম, আমি এই মুহূর্তে নাম ভুলে গেছি, যে তারা আসলে বুলেটকে ভয় পায় নাই, কিন্তু টাকার কাছে। হাওয়েভার, গাড়ি প্রসঙ্গে যেটা বলতেছিলাম, যে এনসিপি যখন তৈরি হচ্ছে মাসকুদ ভাই, তখন আমি গাড়ি প্রসঙ্গে একজনকে জানতে চাইছিলাম যে এই গাড়ি, তো উনি বলছেন যে আমাকে এরকম গাড়ি দেওয়ার মতো আপনার কত 1000 খালেদ মহিউদ্দিন আছে, যে এরকম হাজার হাজার খালেদ মহিউদ্দিন আছে যারা আমাকে এরকম গাড়ি দিতে পারে। হাওয়েভার, আমি মাসকুদ ভাই আপনার কাছে জানতে চাইবো যে ভোট যত ঘনিয়ে আসছে, বিএনপি ও জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা কোথায় কোথাও সংঘাতের দিকে যাচ্ছে। আমি পুরনো বিপরীতে আওয়ামী লীগের ভোটারদের মন জয়ও, মানে দলের, মানে বিএনপি বা জামায়াতের মতো দলের শীর্ষ নেতারা পর্যাপ্ত মানে বক্তৃতা দিচ্ছেন নানা ধরনের। ফলাফল নির্ধারণে আওয়ামী লীগের ভোটাররা কতটা ফ্যাক্টর, নৌকার ভোটাররা কেন্দ্রে যাবে কিনা, আপনি কি মনে করেন মাসকাত ভাই? যে আওয়ামী লীগের ভোট টানার, আমি আওয়ামী লীগের প্রসঙ্গে এটা বলতেছিলাম যে এনসিপি ভাঙা যাওয়াতে, নতুন একটা দল তৈরি হওয়াতে, আবার একটা নতুন অ্যালায়েন্স তৈরি হয়েছে, মাহফুজ সাহেব একটা দল করতে চাইতেছেন, এতে সবাই মিলে আওয়ামী লীগ খুশি হচ্ছে। আবার আওয়ামী লীগের ভোটগুলি যাওয়ার জন্য জামাত বিএনপির যে কথা, আপনি নিশ্চয়ই সব খেয়াল করেন। তারপর আপনাকে দু একটা স্মরণ করে দিন, আওয়ামী লীগ থেকে জামাতে যোগ দেন, দায়িত্ব আমাদের। জামাতের স্থানীয় নেতা একজন বলেছেন, 14 গ্রামে জামাতের প্রার্থী সমাবেশে আওয়ামী লীগ নেতার বক্তব্য, মানে আওয়ামী লীগ নেতা বক্তব্য দিয়েছেন, সেখানে জামাতের খোদ শীর্ষ নেতাদের দ্বিতীয় শীর্ষ নেতা অর্থাৎ জামাতে নায়েবে আমির উপস্থিত ছিলেন, ইত্যাদি ইত্যাদি। আপনি একটু যদি বলেন যে আওয়ামী লীগের ভোট আসলে কতটা। আওয়ামী লীগের ভোট সম্পর্কে আমাদের যে একটা ধারণা, সেটা তো 2008 সালের, তারপরে সেরকম কোনো নির্বাচন অনুষ্ঠিত না হয় আমরা আসলে জানি না যে আওয়ামী লীগের সমর্থন কি আছে। আর এর মধ্যে জনমিতি বা ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, ইয়াং ভোটার অনেক বেশি হয়েছে, কাজেই আওয়ামী লীগের ঠিক কত ভোট আছে সেটা তো আমরা এখন ধারণা করতে পারি না। তবে আরো একটা ব্যাপার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে ধরুন বিএনপি, তারপরে জামাত এবং আওয়ামী লীগ, এই ধরনের যে রাজনৈতিক দলগুলো, এদের ছোটখাটো যে কর্মীরা তারা মারা যায়, তারা ক্রসফায়ারে পড়ে, তারা কারাগারে যায়, কিন্তু বড় বড় নেতাদের মধ্যে কিন্তু এক ধরনের বেআইতন্ত্র আছে, এরকম ঠিক করা আছে, আমি যদি কারাগারে যাই তুমি আমার বিজনেস দেখবে, আবার আমি যদি বিদেশে পালাই তুমি আমার বিজনেস দেখবে। সুতরাং ওদের মধ্যে একটা অন্তঃসম্পর্ক আছে, এবং যেটা কিনা তৃণমূল পর্যন্ত বিস্তৃত, আত্মীয়তার সম্পর্ক, ব্যবসার সম্পর্ক। হ্যাঁ, তো যে কারণে ধরুন বিএনপি এবং জামাত দুজনেই চেষ্টা করবে যে আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দিয়ে তাদেরকে তাদের ভোটগুলো নিতে। এবং এটা আসলে দুঃখিত, যারা মানবতা বিরোধী অপরাধ করেনি এরকম আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে, তারা যদি এভাবে ওই পুরনো রাজনৈতিক দল দুটোতে মিশে যায়, সেটা আমি বলবো যে এক ধরনের রিকনসিলিয়েশনও হয়ে যাচ্ছে। সুতরাং আমার ধারণা যে বিএনপি যেরকম সুন্দর করে কথা বলছে, বিএনপি ধরেন মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে যত সুন্দর করে মির্জা ফখরুল বলছেন, এত সুন্দর করে তো ওবায়দুল কাদের বলতে পারেন। কাজেই আমার ধারণা মুক্তিযুদ্ধের চেতনার কিছু ভোট, মুক্তিযুদ্ধ নিয়ে শুধু আওয়ামী লীগের কথা বলবে মাসকাত ভাই, বিএনপি বলবে না। না না না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে না না, আমি তো প্রশংসা করছি জি, যে কারণে ওই আচ্ছা আপনার প্রশংসা বুঝতে পারি না, আমি মনে করছি যে আপনি এটা প্রশংসাকে যদি আপনি প্রশংসা হিসেবে না নেন, তাহলে হবে কি ওই ভোটগুলো চলে আসবে। তারপরে ধরেন না, আরো যেমন মির্জা ফখরুল যেমন চমৎকার রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন, আপনি কি মনে করছেন না এটা আমাদের যে
সাংস্কৃতিক জগতের মানুষ আছে তাদেরকে অ্যাট্রাক্ট করবে। না, আমি মনে করছি যে তার ভোট আওয়ামী কম আছে। লীগের আমি মনে করছি তার ভোট কম আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলার থেকে রবিউল ইসলাম বা অন্য যে কোনো লেখকের কথা বলাই এখন ভালো। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে বিএনপির ভোট কমতেছে, কারণ আপনারা না কিছু কিন্তু আমরা কিছু দেখতে মানুষ- পাচ্ছি আপনিও কিছুটা যে আমরা দেখতে পাচ্ছি যে মানে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করা, গান গাওয়া, এইটাকেও আপনারা এক ধরনের ভারতের সাথে না, না, alignment হিসেবে- এটা আমাকে একটা করা হয়েছে। রবীন্দ্রনাথকে যখন অযথা রবীন্দ্রনাথ না জানা লোকেরা এক ধরনের বিশুদ্ধ বাঙালি জাতীয়তাবাদের টুল হিসেবে ব্যবহার করে, তখন সেটার সমালোচনা করে। কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে আমার যে পাঠ এবং যে চর্চা, আমার তো ধারণা যে যারা এই টুল হিসেবে ব্যবহার করে তাদের চেয়ে আমার সক্ষমতা কম নয়। সুতরাং না, আপনি অনেকই বেশি, কিন্তু মির্জা ফখরুল ইসলাম করে রবীন্দ্রনাথের কবিতা পড়াটাকে কি আপনি আমি মনে করি যে কিছু মানুষকে আসলেই একটা ভালো লাগবে তাদের। আপনি দেখেন মানুষের মন কিছু ঠিক মানুষকে ওভাবে কাজ আপনার কাছে কি করে মনে না। হয় কিছু মানুষের ভালো লাগবে, বেশিরভাগ মানুষের খারাপ লাগবে? না, এরকম হবে না। এরকম হবে এরকমটা আমাদের Okay. দেশের মানুষ আসলে রবীন্দ্র নজরুলের আবৃত্তি, কোথাও গান, এটা মানুষ ম্যাক্সিমামই পছন্দ করে। ওই যে আমরা একটা তৈরি না, করেছি না বক্স, যে অমুক পছন্দ করে অমুক করে না, এই কথাগুলো ঠিক না, এই কথা ঠিক। আচ্ছা, যাই হোক, এই কথা এখন ঠিক, কারণ আমি দেখি যে রবীন্দ্রনাথ পছন্দ করে তারা লোকটা, মানে এটা একটা বক্সই আসলে। আমি খেয়াল করি তো যে কেন কবিতা উদ্ধৃত করতে সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে, সেটা নিয়ে যখন প্রশ্ন তোলা হয় বা উদ্ধৃতি হিসেবে আসে, তখন এটার একটা মানে এইটার একটা সিগনিফিকেন্স আছে। আমরা আসলে হয় কি, সাধারণ মানুষের সঙ্গে ফেসবুকের বুদবুদটাকে গুলিয়ে ফেলি। ফেসবুক আসলে ভূমি বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করে। আমি তো ভূমি বাস্তবতা, ভোটাররা কিন্তু অত তেতো না। আমি জামায়াতের নেতাদের আপনি অনেকে নিজেও জানেন না। না খালেদ, ওকে ঠিক আছে ফেসবুকের বুদবুদ থেকে বলা হয়, বাস্তবে কিন্তু কেউ বলে না আপনাকে। ওকে, এটা কিন্তু আপনি জানেন। ফেসবুকের বুদবুদ থেকে যদি আমি আলাদা করি, আমি একটু ডক্টর জাবিনের প্রসঙ্গে আসি। সুতরাং ওই আওয়ামী লীগ আর বিএনপি ওরা ভাগ করে নেবে, বিএনপি আর জামাত ওরা ভাগ করে নেবে আওয়ামী লীগের কিছু ভোট, আর কিছু লোক যারা অনেক জেদি তারা না ভোট দিতে হয়। এই প্রসঙ্গে যদি আপনি একটু বলতেন, ডক্টর জাবিনের সাথে যে বিষয়টা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম, যে উনাকে উদ্ধৃত করছে লাস্ট লাইন, বাকিদের মানুষের ঘৃণা কামাইতে যুগের পর যুগ লাগছে, এরা 1.5 বছর ওই পর্যায়ে চলে গেছে। এটার সাথে আপনি একমত কিনা? 1.5 বছরে মানে এটার ব্যাপারে আমি একমত না। আমার মনে হয় যে এই যে তিনজন যে এরকম আসলে তো এদের তাসনুবাদেরই উচিত ছিল সরকার গঠন করা, কিন্তু ওদের বয়স কম হবার কারণে ওরা শুধু 2-3 জন প্রতিনিধি দিয়ে বাকিটা ওই পুরনো ধ্যান ধারণার হাতে ছেড়ে দেওয়াতেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে পারি না। যাই হোক, পাস্ট ইজ পাস্ট। এখন কথা হচ্ছে যে এই ছেলে মেয়েগুলো ধরুন ওই শাপলা কলিটা, মানে এদের কিন্তু সংসদে যেতে হবে। এই যে সংস্কারের কথা আমরা বলছি, এটা রাজপথে বা সেমিনারে বলে হবে না। সংসদে 5 জন হোক, 6 জন হোক, 7 জন হোক, এই ইউথ থাকতে হবে। তো তারা কিন্তু যে অল্প সময় ধরে দলটা তৈরি করেছে, তাতে তাদের যে সাংগঠনিক ভিত্তি তৈরি হয়নি। সাধারণ মানুষ কোথায় কিভাবে থাকে তাদের থাকতেই হবে, কারণ আপনি স্নেহ করেন বইলা, আলাদা কিছু তো দেখি না। না, আমি স্নেহ করি বলে না। আপনি যদি একটা ইনস্টিটিউশনের মধ্যে না থাকেন, আপনি সারা জীবন তো বিপ্লবী থেকে যেতে পারেন। ওকে, বা আপনি ধরেন আপনার মার্কারটা একটা কাস্তে মার্কা বা মশাল মার্কার মতন হয়ে গেল, যে হ্যাঁ আপনি 300 সিটে দেন, তারপরে আপনি এসে সেমিনার করেন, তাহলে তো হবে না। সুতরাং আমি মনে করি যে এইটা কখনোই একটা আদর্শিক জোট না। এই ছেলে মেয়েরা কখনোই, তারা তাদের যে সময়, সেই সময়ের ছেলে মেয়েরা সবাই মধ্যপন্থীরই হয়, এরা লিবারেলি হয়। আপনি এই জেনারেশনের মধ্যে ওইরকম কট্টর পন্থা চাইলেও আরোপ করতে পারবেন না। বিএনপি জামাতের সঙ্গে থেকেছে দেখেন, কিন্তু তারা কিন্তু জামাত হয়ে যায়নি। এবং এখন তাদের যে এই যে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে এই দম্পতির যে কোলাহল আপনি দেখছেন বিএনপি এবং জামাতে, ভবিষ্যতে কখনো দেখবেন যে ওইরকম এনসিপির সঙ্গে জামাতেরও কোলাহল। এটা তো হইতেই পারে। এইটাকে ওই এনসিপি জামাত হয়ে গেল, এইটা একটা না, জামাত হয়ে গেলে আমার কোনো সমস্যা নাই। জামাত হয়ে গেলে আমার কোনো সমস্যা নাই। আমার কোনো সমস্যা নাই। জামাত হোক, জামাত তো ভালো, জামাত সবচেয়ে জামাত তো ভালো, অনেক শক্ত, জামাত ভালো, জামাত হয়ে গেলে কোনো সমস্যা নাই। কিন্তু মাসকাত ভাই, আমি আবারও বলি, বাংলাদেশের মানুষ যদি জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, জামাত হয়ে গেলে কোনো সমস্যা নাই। এনসিপি যে এটা, আমার সমস্যা হচ্ছে এনসিপি যে বলতে চেষ্টা করতেছে যে আমরা জামাত হই নাই, ওইটাতে। কারণ আদর্শ ছাড়া জোট হয়, এটা আমি বিশ্বাস করি না। অবশ্যই হয়, আদর্শ ছাড়া জোট হতে পারে না মাসকাত ভাই। হ্যাঁ, ইলেকশন কোয়ালিশন যে স্ট্র্যাটেজিক কোয়ালিশন। আমি আপনাকে বলি, 2001 সালে
যেহেতু জামাত এসেছিল জন্য বিএনপি ব্রুট মেজরিটি পেয়েছে। ইটস হ্যাঁ। সিম্পল অ্যারিথমেটিক। আপনি খেয়াল করেন, আপনি তো হ্যাঁ। ওই সময় হ্যাঁ, হ্যাঁ, active হ্যাঁ। লোক। কিন্তু So সিম্পল it's arithmetic, ভাই। সিম্পল এরা চেষ্টা করেছিল, বিএনপির সঙ্গে কোয়ালিশন তৈরির চেষ্টা করেছিল, কিন্তু বিএনপি এদেরকে ওই অর্থে অতটা গুরুত্বপূর্ণ মনে করেনি। জামাত সেই তুলনায় একটু বেশি গুরুত্ব দিয়েছে, 30টি আসন বোধহয় করেছে, এই কারণে সেখানে কোয়ালিশন জাস্ট করেছে। কিন্তু এরিথমেটিক, আর কোনো কিছু না। এনসিপির, হ্যাঁ, অ্যারিথমেটিক এবং এনসিপির যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, বা এই জেনারেশনের, শুধু এনসিপি বলে না, বাজার- জুলাই বিপ্লবীদের যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, তাদেরকে কখনো আপনি ওই বক্সের মধ্যেই ফেলতে পারবেন না যে ও বিএনপি, আমি ও খুবই আওয়ামী লীগ, ও জামাত। আমি দেখতে পাচ্ছি যে বক্সের মধ্যে ফেলা যাবে না। কেন? কারণ হচ্ছে যে এনসিপি বিএনপির সাথেও একটা জোটের চেষ্টা করেছে। যদি বিএনপির সাথে জোট হইতো তাহলে বিএনপির মতো হইতো, এখন জামায়াতের মতো হয়েছে, এটাতে আমাদের কোনো প্রবলেম নাই। এনসিপি জামায়াতের মতো হয়েছে, এটাতে আমার কোনো প্রবলেম না। আমি শুধু ওই জায়গাটাতে আপনাকে প্রশ্ন করতে চাই, এক লাইনে যদি আপনি, 1 মিনিটে যদি আপনি একটু বলেন যে জামায়াতে ইসলামীর যে লোকটা কে না দিয়া নাহিদ ইসলামকে ধরেন ওইখানে নমিনেশন দেওয়া হইলো, সেই নাহিদ ইসলাম জামায়াত থেকে কোনো আলাদা ভাষায় কথা বলতেছেন কিনা? একদম নাহিদ ইসলামের কথাই বলি। নাহিদের ভাষা তো আলাদাই, নাহিদের তো একটা কিরকম নিজস্ব ভাষা আলাদা? ভাষা আছে। নাহিদের সাথে নাহিদ তো জামায়াত সুন্দর ইসলামের, কথাবার্তা বলে, জি, প্র্যাগমেটিক কথা। জামাতের ভাষায় কথা বলা কি, আপনি আমাকে বলেন তো। জামায়াতের ভাষায় কথা বলা কি? আপনি আমাকে বরং বলেন যে আপনি জামায়াত থেকে ওকে আলাদা করতে পারেন কিনা। আমি পারি না, অবশ্যই পারবো। আমি পারি না। আপনি আপনি একটা তাহলে আমি উদাহরণ কি দিয়ে, করে উদাহরণ বলবো? দিয়ে দেখান যে এইটাতে জামায়াত যেভাবে কথা বলতেছে, নাহিদ জামায়াতের তো- প্রার্থীরা যেভাবে নাহিদ- কথা বলতেছে, নাহিদ- সেভাবে নাহিদ ইসলাম কথা বলতেছে না। নাহিদ আসলে 54 বছরের যে অচল রাষ্ট্র ব্যবস্থাটা অকল্যাণ রাষ্ট্র তৈরি করেছে, সামাজিক গণতন্ত্র এবং কল্যাণ রাষ্ট্র আনতে পারেনি, দেশের বৈষম্য মুক্ত করতে পারেনি দেশকে। ওইটা কিভাবে করা যাবে, কিভাবে দরিদ্র কিন্তু আপনি- মানুষকে মাসুদ ভাই, চাঁদাবাজি, আমার মনে হয় দখলদারি যে- থেকে আমার মনে করা হয় যে যাবে, এটা সেই নিয়ে কথাগুলো নিশ্চয়ই- বল। এটা নিয়ে নিশ্চয়ই আপনাকে আমি আরো একটু বেশি বুঝতে হবে, কারণ আপনি রেটরিক বলতেছেন এখন 54 বছর না, যে না, না, বৈষম্যমূলক না, না, রাজ্য এগুলো করতে পারে না। rhetoric না। আমি আপনাকে এটা- বলি, এটা খুব জামাতের বয়ান, গুরুত্বপূর্ণ। নাহিদ ইসলামের বয়ান, নাসিরুদ্দিন পাটোয়ারির বয়ান হুবহু এক, কোনো আলাদা কিছু নাই, এতে না, না, দোষের কিছু না, না, নাই। না, ওরা আমি তো- আবার বলি, আমার দর্শকদের জামাত বলি, তো- এতে দোষের কিছু নাই, জামাত ঠিকই আছে, তো এরকম একই বয়ানই হওয়া ইসলামী উচিত। চেতনা না, জামাত ইসলামী চেতনা নিয়ে কাজ করছে, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করছে, কিন্তু এনসিপি যেটা করছে তারা ওই সংস্কারের কথা নিয়েই কাজ করছে। জামায়াতও তাই, হাসনাতের জামায়াতও কথা তাই, শুনে নাহিদের সংস্কারের কথা জামায়াতও বলতেছে সেম। না না, কিন্তু ওই নাহিদরা ইসলামী চেতনা নিয়েও যায়নি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়েও যায়নি, সুতরাং আপনি ভাই আপনি ওই জামাত মাসুদ ভাই- বিএনপির মতো কখনো এনসিপি হবে না, ওকে, এবং না হোক, এটাই আমার চাওয়া। আমার কাছে কিন্তু চাওয়া যে এনসিপি যেহেতু জামাতের সাথে জোট করেছে, রাষ্ট্র পরিচালনায় তাদের আসলে জামায়াতের সাথেই মিলমিশটা ভালো হলে রাষ্ট্র পরিচালনা সুবিধা হবে। আমার এটাই মনে হয়। যাই হোক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমার কাছে মনে হয় যে মাসুদ ভাই, আপনি যদি কিছু একটা বলেন বা কোনো মন্তব্য করেন আগামী ইলেকশন সম্পর্কে, কারণ আমরা তাজনুবার কাছে শেষ প্রশ্নটা করবো, শেষ প্রশ্নটা আমি বুক করে রাখি। আপনার যদি কোনো মন্তব্য এই সম্পর্কে থাকে তাহলে আপনি বলতে পারেন যে মিডিয়াকে আপনি কেমন দেখছেন, গণমাধ্যম, এই প্রশ্ন আমি আসলে এখন সবাইকে করতেছি যে গণমাধ্যমকে আপনি স্বাধীন দেখছেন কিনা, গণমাধ্যমের একটা রোল থাকবে এই ইলেকশনের সময়, ইলেকশনের 5 দিন আগের থেকে ইলেকশনের পর পর্যন্ত, সেটা আপনি ভালো দেখছেন কিনা, এটা আমি তাজনুবাকে এই প্রশ্নটা করবো। আপনি যদি কোনো কিছু যুক্ত করেন তাহলে করতে পারেন। আমার একটু যুক্ত করার আছে, এই যে আসলে জুলাই বিপ্লবের মাধ্যমে যে মুক্তি ঘটেছে সেটা তো বিএনপিরও ঘটেছে, জামায়াতেরও ঘটেছে, এবং এই ক্ষেত্রে আমাদের এই তরুণ ছেলে মেয়েরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কাজেই এই নির্বাচনকে কেন্দ্র করে খুনাখুনি করে এবং সহিংসতা করে মানে পতিত শক্তিকে বা আমাদের যে খাড়ার মতো ঝুলে থাকা সার্বভৌমত্বের ঝুঁকি, এগুলোকে আরো ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া উচিত হবে না। আমি মনে করি যে জুলাইয়ের যে ঐক্যটা, এটা বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য যে রাজনৈতিক দল অংশগ্রহণ করছে তাদের মধ্যে থাকা উচিত। মানে কোনোভাবেই শুধু চেয়ারের লোভে খুনাখুনি করে এটাকে স্প্যানিশ ট্র্যাজেডিতে পরিণত না করা উচিত। ওকে, ডক্টর জামিন, মিডিয়া একটা গুরুত্বপূর্ণ খুব রোল প্লে করবে, সেইটা আপনি এখন কেমন দেখছেন? শুধু ইলেকশনের দিন না, ইলেকশন আগে পরেও মিডিয়াকে আপনি স্বাধীন দেখছেন কিনা যে একটা জায়গা থেকে? হ্যাঁ, এটার উত্তরে যাওয়ার আগে আমি আগের প্রসঙ্গে একটু কথা বলতে চাই যে এনসিপি এবং জামাতের জোট নিয়ে মাসকাত ভাই যেটা বলছিলেন, আমিও চাই যে বিএনপি এবং জামাতের থেকে অন্য একটা কিছু হোক এনসিপি। আমারও সেটা চাওয়া থাকবে যে আমি যাতে ভুল প্রমাণিত হই। কিন্তু আমি মাসকাত ভাই, আমি জানি না কতটুকু ভিতর থেকে দেখেছে, কিন্তু আমি যতটুকু এই দলের সাথে, এদের সাথে গত 1.5 বছরে দেখেছি, আমি কখনো এরকম কোনো কিছু আলাদা
পাইনি। আমি সবচেয়ে খুশি হতাম যদি আমি নিজেকে কনভিন্স করতে পারতাম, এবং আমার মতো অসংখ্য মানুষ ওখানে আছে যারা নিজেদেরকে কনভিন্স করতে পারতো যে না, এই দলটাতে জামাতের প্রভাব নাই, তাদের আদর্শের প্রভাব নাই, এই দলের নেতৃত্বের মধ্যে জামাতের আদর্শের প্রভাব নাই। আমার মতো খুশি আর কেউ হতো না। আমার জন্য আমার পদত্যাগটা খুবই দুঃখজনক একটা সমাধান ছিল আমার নিজের জন্য। এটা খুব খুশি খুশি মনে আমি নেইনি। সো আমি শুধু যে যখন বলি যে জামাতের জোটটা ইস্যু না, অবশ্যই একটু শেষ করার আগে আমি বলি, আপনি যে বললেন যে আপনি আসলে আলাদা করতে পারেন না, সেটাকে আপনি একটা প্রি কনসিভড আইডিয়া থেকে জামায়াতকে দেখছেন বলে আপনার কাছে এরকম মনে হয়? কারণ আমি তো জামাতের মধ্যেই অনেক চেঞ্জ দেখতে পাই, এবং এইটা সম্ভবত এনসিপি গেছে বলেই জামাতের মধ্যে চেঞ্জটা আমি দেখতে পাই। বয়ান আমি আলাদা দেখতে পাই না, কিন্তু জামায়াতের মধ্যেই আমি একটা পরিবর্তন দেখতে পাই, এবং আমার কাছে মনে হয় এনসিপির মানে আপনাদের সহকর্মীরা সেখানে গেছে বলেই জামাতের মধ্যে আমরা একটা জামাতকেই বরং আমরা একটা সেন্ট্রিস্ট জায়গায় দেখতে পাচ্ছি। না, এটা এনসিপি যাওয়ার আগেই হয়েছে। আপনারা ডাকসু নির্বাচনে যদি দেখেন, তাদের প্রচারণা কিন্তু সেন্ট্রিস্ট থেকে জায়গা থেকে অনেক ছিল। যদিও গতকাল জামায়াতের আমির শিবিরকে অনেকটা ডিজোন করেছে তার একটা বক্তব্যের একটা পর্যায়ে। আর জামাতের এই মানে ভালো অবস্থানের পিছনে জামাতের শিবিরের তরুণ নেতাদের অবদানই সবচেয়ে বেশি। গত কয়েক বছরে, কয়েক দশকে তারা যেভাবে অন্য দলের সাথে ভিতরে ঢুকে রাজনীতি করেছে, সেটা যতই খারাপ ভাবে হোক তারা সার্ভাইভ করেছে, তারা টিকে ছিল, এবং তারা জুলাই গণ অভ্যুত্থানের একটা অংশ ছিল। এবং জামাতকে এখন সেই তার যে ভোট ব্যাংক 10% থেকে তারা যে বাড়িয়েছে, এটাতে কিন্তু জামাতের থেকে শিবিরের বা জামাতের তরুণ নেতাদের কিন্তু ভূমিকা বেশি বলে আমি মনে করি, যদিও কালকে উনি ডিজন করেছেন। সো এই পরিবর্তনটা সেন্ট্রিস্ট যে একটা পরিবর্তন, এটা এনসিপি যাওয়ার আগেই এসেছে। আমি যেটা বলতে চাইলাম, আপনি যেখানে আমাকে থামালেন, যে এই আধিক্যটা, এই জিনিসটা হওয়াটা কোনো খারাপ না। এটা তাদের দিকে ডান সাইডে এনসিপি হেলে থাকাটা, নেতৃত্ব হেলে থাকাটা কোনো কিছু খারাপ না। কিন্তু যেভাবে আপনারা এটাকে ব্যাখ্যা করতে চাচ্ছেন যে বিএনপির সাথে কম আসন দিয়েছে তাই জামাতের সাথে বেশি আসন, এটা একেবারেই আমি মনে করি না। এটা সবসময় জামাতের সাথেই তাদের এদিকেই পরিকল্পনা ছিল, এবং এটা আমি দলের ভিতরে থেকে এটা আমি অবজার্ভ করেছি, আমার মতো অসংখ্য মানুষ অবজার্ভ করেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনি একটা মানে জামাতের যে ব্যারিস্টার রাজ্জাক ছিলেন মরহুম, উনি কিন্তু বলেছিলেন যে উনি কিভাবে দলের ভিতরে থেকে নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন মুক্তিযুদ্ধের বিষয়ে জামাতকে পরিষ্কার অবস্থান নিয়ে সরে আসার জন্য। আমার ওনার ওই ইন্টারভিউটা কিন্তু সবসময় মনে পড়তো গত কয়েক মাসে। আমিও কিন্তু আমার এই আগের দলের ভিতরে থেকে আমি কিন্তু অনেক কথা বলেছি, আমি নেতৃত্বকে অনেক প্রশ্ন করেছি, অনেক চ্যালেঞ্জ করেছি, এজন্য আমি ব্ল্যাকলিস্টও মনে হয় হয়েছি, বা তাদের ব্যাড বুকেও বোধহয় আমি গিয়েছি। কিন্তু এই জিনিসটা কখনোই এরকম না যে এটা একটা আউট অফ নোওয়্যার একটা আদর্শিক জোট না হয়ে একটা নির্বাচনী কৌশল হিসেবে জোট হয়েছে। আমি এই কথাটা কেন বলছি, আমি এনসিপির বিরুদ্ধে বলার জন্য আমি এই কথাটা বলছি না, আমি এই কথাটা বলছি যারা বিশ্বাসটা যাতে থাকে। কারণ এখানে আপনি যখন জুলাই গণঅভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে আপনি যখন নতুন কিছু প্রতিষ্ঠা করবেন, সেখানে বেয়ার মিনিমাম বিশ্বাস আস্থা থাকা লাগবে যে এতগুলো মানুষ একটা নতুন শক্তির উপর বিশ্বাস করছে। সেই বিশ্বাসটা যখন নিজের দলের লোকজনের মধ্যেই থাকবে না, এবং সেটা যখন আপনি ওই যে বলে না, যেটা আপনার মন জানে সেটা ব্রেইন যেটা জানে মন সেটা মানতে অনেক সময় নেয়, ব্যাপারটা যাতে ওরকম না হয়ে যায়। আর সো আমি একেবারেই কনভিন্স যে এটা কোনোভাবেই নির্বাচনী কৌশল হিসেবে কোনো জোট না। আরেকটা যে আপনার লাস্ট প্রশ্ন ছিল গণমাধ্যমকে নিয়ে, মিডিয়া খুব একটা নিরপেক্ষ বলবো না, কারণ হচ্ছে আমি মানে পত্রিকাগুলোর প্রথম পেজ যদি দেখি, সাধারণত এক সাইডেই তারা হেলে থাকে। এবং হ্যাঁ, গত রেজিমের মানে হাসিনার আমলের থেকে অবশ্যই এখন অনেক স্বাধীন, এখন অনেকেই অনেক লেখালেখি করছেন, সবকিছু বলছেন, সমালোচনা করছে, এটা অনেক ওপেন, এবং ওইভাবে কিন্তু গণমাধ্যমকে দোষারোপ করা হচ্ছে না। তবে হ্যাঁ, একটা যে থাকে না যে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে যারা ক্ষমতা প্রত্যাশী, ক্ষমতার কাছাকাছি, সে জায়গায় একটা হেলে থাকা তো থাকেই। তারেক রহমান সাহেব যেভাবে কভারেজ পান, তো অন্য দল কিন্তু বা ওরকম পায় না। বিশেষ করে নারী প্রার্থীরা
আমি তো যে Coverage. কয়জন নারী প্রার্থী আছে 70-78 জন, আমি তো খুব একটা দেখি না। যারাকে মাঝে মাঝে একদিন পরপর প্রথম আলো একটা নিউজ করে, একদিন পরপর মোটামুটি ও আছে, আর বাকি কিন্তু আমি কাউকে ওভাবে দেখি না যে নারী প্রার্থীদেরকে তারা মুখে বলছে নারীর ক্ষমতায়নের কথা বা নারী নেতৃত্বের কথা রাজনীতিতে। সো গণমাধ্যমেরও একটা দায়িত্ব আছে, তারা যে খুব একটা মানে কি বলবো প্রমোট করছে সেরকমও কিন্তু দেখছি না। সো Okay. এই জায়গাটাতে আমার একটা অবজারভেশন। এমনি সার্বিকভাবে আপনি মিডিয়ার অবস্থান আপনি কি মনে করেন, যে মিডিয়া কি আসলে যা ঘটছে তাই দেখাতে পারবে, মানে যেরকম আমরা মিডিয়া থেকে আশা করি, বা দেখাবে, নাকি তারা এটা 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 আমার কাছে মনে হয় এবার দেখাবে, কারণ অনেক কিছুই কিন্তু এখন আগের থেকে অনেক ওকে পরিবর্তিত। হ্যাঁ, অনেক পজিটিভলি পরিবর্তিত। অনেক আমি positively বলবো না যে ড্রাস্টিক্যালি পরিবর্তন হয়ে গেছে, বাট গত 1.5 বছরে মিডিয়াকে প্রকাশ্যে কেউ বন্ধ করতে চেয়েছে কোনো কিছু বলা থেকে, সেটা হয় না। হয়তো একদিকে একটু হেলে আছে, 19-20 আছে, কিন্তু এখন কিন্তু সবাই প্রকাশ্যে সমালোচনা করছে এবং সব কথা বলছে। ডক্টর জাবিন, আপনাকে ধন্যবাদ। আপনি কি এক লাইন কিছু বলতে চান? মাঝখানে আমরা অনুষ্ঠান শেষ করে দিব, যে মিডিয়ার প্রসঙ্গে যদি আপনি এক লাইন বলেন। আপনিও কি একমত উনার সঙ্গে যে 19-20 হতে পারে, বাট মোর মানে আমার কাছে মনে হয়েছে যে মিডিয়া আসলে কে ক্ষমতায় যাচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করছে, এবং আমরা তো এর মধ্যেই আমাদের ওকে খুব সিনিয়রলি মানে সাংবাদিক যারা আমাদের গুরু, তাদেরকে এত মিষ্টি করে হাসতে দেখছি যে যারা ক্ষমতায় আসবে তাদের সামনে, যে আমার মনে হয় আপনাকে আমাকে আরো মিষ্টি করে হাসা প্র্যাকটিস করতে হবে। রাইট। তবে মিষ্টি করে হাসার জায়গাটা আমরা আসলে একটু বেশিই দেখতে পাচ্ছি হয়তো অনেক সময়, কিন্তু আমরা আশা করবো যে মিডিয়ার দায়িত্ব ঠিকমতো পালন করবে, যেমনটা ডক্টর জাবিন আশা করতেছিলেন। তবে মাসকাত ভাইয়ের কথাটাও আসলে আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা কিন্তু কাউকে ক্ষমতায় আনার জন্য, ক্ষমতায় কেউ গেলে খুশি হওয়ার জন্য মিডিয়া করতেছি না। আমরা মিডিয়া করতেছি হচ্ছে যে জনগণকে আমাদের চেহারাটা বা যা ঘটতেছে তা দেখানোর জন্য। হয়তো আমি জানি না কি দেখতে পাবো, সেটা নিয়ে আমি কতটা আশাবাদী হতে পারবো সেটা আমরা আরও 2-3 দিন পরে থেকে হয়তো বেশি করে বুঝতে চেষ্টা করবো। ডক্টর তাসনুমা জাবিন এবং মাসকাত হাসান, আপনার দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য।